সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন, আগেই পরিচয় করে দিয়েছি, আলী হাসান বাবু, ক্রীড়া সংগঠক, ক্রিকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন, ক্রিকেট বোর্ডে নানা পরিচয় ছিলেন, বাংলাদেশে 2011 বিশ্বকাপ আয়োজক কমিটির সাথে খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, আমরা টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে কথা বলবো তার সঙ্গে আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়েই মূলত, কিন্তু বিশেষ করে গত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের ব্যাটাররা আসলে ব্যর্থ হচ্ছে, বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটারদের নিয়ে প্রশ্ন উঠছে, কেন ব্যর্থ ব্যাটাররা, সেই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে কিংবা মতামত থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। আলী হাসান বাবু, প্রথমেই জানতে চাই যে আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ এভাবে হারলো, যে ওয়েস্ট ইন্ডিজ গত 7 সিরিজ ধরে আসলে নিজেরা জিততে পারতো না, আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচ জিতেছে, সেই জায়গায় বাংলাদেশের সঙ্গে তারা টানা বাংলাদেশের মাটিতে 2 ম্যাচ জিতে টি-20-তে সিরিজ জিতে নিল, এটা কি একটু অবাক হয়েছেন কিনা? অবশ্যই অবাক হয়েছি এই রিসেন্ট পারফরমেন্স দেখে, কারণ আপনি দেখেন আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরকে 3-0 হারিয়েছি। নট অনলি দ্যাট, শেষ ম্যাচটা আমরা 80 রানে জিতেছি। টি-20-তে 80 রানে জিতা কিন্তু চারটিখানি কথা না। তারপর রিসেন্ট পারফরমেন্স যদি বাংলাদেশের দেখেন আপনি, আমরা আফগানিস্তানকে আমরা হারিয়েছি, তার আগে আমরা পাকিস্তানের সাথে আমরা ভালো খেলেছি। তো সুতরাং আমরা আশাই করতে পারি যে এই টিম ভালো খেলবে। এবং রিসেন্ট পাস্টে ওয়েস্ট ইন্ডিজের যদি পারফরমেন্স দেখেন, ওরা নেপালের সাথে হেরেছে, পাকিস্তানের সাথে 2-1 হেরেছে ওরা। তো সেই জায়গাটা তো আমাদের তো আশা থাকতেই পারে যে আমরা এই খেলাটা জিতবো। তো আপনি যদি খেলাতে যান, একটা একটা করে যদি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন প্রথম খেলাতে ওরা করেছে 165, তাই না? চেস করতে গিয়ে এইখানে রানটা করবে কারা? আমাদের ব্যাটসম্যানরাই তো রান করবে, তাই না? আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের ব্যাটসম্যানরা কতগুলি রান করতে পেরেছে, আপনি যদি ভালো মতো খেয়াল করে দেখেন, এখানে দেখবেন যে আমাদের টপ 6 জন ব্যাটসম্যান রান করেছে 62 রান করেছে। এর মধ্যে প্লেয়ার কারা আমি বলি, সাইফ, আমাদের ওপেনার তামিম, লিটন, তৌহিদ হৃদয়, শামীম, সোহান, এই 6 জন। আর বাকি 5 জন যারা নাকি ব্যাটিং করার কথা না, বা ব্যাটিংয়ে অত ভালো করার কথা না, তারা করেছে 80 রান। তাহলে আপনি বলেন যে শেষ 5 জন ব্যাটসম্যান করেছে 80 রান। এর মধ্যে এই যে বাকি 5 জনের মধ্যে একটু ভালো ব্যাটিং করে এলো তানজিব সাকিব। এছাড়া রিশাদের কথা যদি বলেন, ও জোরে জোরে মারে, ঠিক আছে, বাট স্বীকৃত ব্যাটসম্যান তো কেউ না। সেই জায়গাতে আমার তো মনে হয় তানজিব সাকিব ওই দিনের ম্যাচের হাইয়েস্ট স্কোরার। হ্যাঁ, এবং সে খুবই ভালো ব্যাটিং করেছে সেদিন, এবং সে ব্যাটসম্যানের মতো খেলেছে কিন্তু। তারপরে আপনি যদি দেখেন, আরও যদি বিশ্লেষণে যান আপনি, ওয়েস্ট ইন্ডিজ প্রথম 5 ওভারে করেছে 63, আর আমরা করেছি না, ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 5 ওভারে করেছে 63 এবং লাস্ট 2 ওভারে করেছে 36। লাস্ট ওভারে রবম্যান পাওয়েলের একটা বিধ্বংসী ইনিংস, 3টা 6 এটা কিন্তু হতেই পারে। আপনি ধরেন মুস্তাফিজের মতো ছেলে বোলিং করেছে, এটা একটা সময় একটা হতেই পারে, কিন্তু বাট মুস্তাফিজের এখানে দোষ দেওয়া যাবে না, আমি বলবো, কিন্তু ও ভালো ব্যাটিং করে ফেলেছে, সেটা গেল। আপনি যদি ডট বলে আসেন, আপনি ডট বলে দেখবেন যে বাংলাদেশ খেলেছে 48টা ডট বল সেখানে, এবং গতকাল 50 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, গত 50 করেছে, 50 ডট বল। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ করেছে 46, এখানেও তারা এগিয়ে আছে। আপনি বলছেন সব পরিসংখ্যানেই বাংলাদেশ পিছিয়ে। আরেকটা জিনিস বেশি খুব ইম্পর্টেন্ট, কিন্তু সিঙ্গেলসও আমরা কিন্তু পিছিয়ে আছি। দেখেন ওরা করেছে ওই ম্যাচে 59 সিঙ্গেলস প্রথম ম্যাচে, আর বাংলাদেশ করেছে 45, তার মানে 14টা সিঙ্গেলস আমরা ওদের থেকে কম করেছি। এবং সিঙ্গেলস তো আপনি বলছেনই, ডট বলটাও একটা বিশাল এই ফরম্যাটে ডট বল আসলে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। ওভারঅলে আসলে প্রমাণিত যে বাংলাদেশের ব্যাটাররা পারছে না, মানে সেটা কালকের ম্যাচেই বলি, কিংবা প্রথম ম্যাচেই বলি, কিংবা গত কয়েক সিরিজ ধরেই বলি। কেন, মানে এইটার কোনো ব্যাখ্যা কি আপনার? আমার কাছে মনে হয়, দেখেন আপনি যদি একটা প্লেয়ারকে দেখেন, এরা কিন্তু টেকনিক্যালি যে খুব খারাপ তা কিন্তু না। আসলে আপনার ওই মাইন্ডসেটের একটা বিষয় আছে, রাইট মোমেন্টে রাইট বলটা সিলেক্ট করে মারাটা। আপনি যদি কালকে দেখেন তৌহিদ হৃদয়ের শটটা, যে ফ্লিক খেললো, যে বলটা, সে তখন আমাদের একটা ক্রুশিয়াল মোমেন্ট। আপনি যদি একটা স্বীকৃত ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত খেলে, আমাদের কিন্তু জিতার অবস্থা থাকে। গতকালে আমরা ম্যাচটা কোন জায়গায় হেরেছি, আমার যেটা মনে হয় 12 থেকে 14 ওভারে ওই সময়টায় আমাদের 12 বলে 3 রান করেছি, আমরা একটা উইকেট হারিয়েছি। সেখানে তো 12 বলে আমাদের 14 রান হওয়ার কথা। আপনি যদি আমাদের দেখেন, আমাদের আরেকটা স্ট্যাটিস্টিক্স দেখবেন যে আমরা কিন্তু 7.5-এর কাছাকাছির বেশি কোনো সময় রান করতে পারি না, কি স্লগ ওভারে, কি আপনার প্রথম 6 ওভারে। আপনি রেকর্ড দেখবেন, সেখানে কিন্তু এর বেশি আমরা পারি না করতে। আসলে সেই জায়গাটাতে আমরা সেই সময় 12 থেকে 14 ওভারে এই যে 2টা ওভার, সেখানে রান করেছি আমরা 3। সেখানে যদি 7-14 রান করতেন, আপনি কতটা এগিয়ে থাকতেন আপনি দেখেন। তো সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে ব্যাটসম্যানদের সিলেকশন অফ বল, আপনি জাকির আলীর ব্যাটিং যদি দেখেন সেই জায়গাটাতে, আপনি সে 4টা কি 5টা বল অফ স্টাম্পের অনেক বারে টানতে চেয়েছে,
কেন আপনার তো Cross shot যেদিকে বল খেলবে। সেদিকে আপনার ক্রস শটেরও খেলার তো আপনাকে আমি টেকনিক্যালি বলতে গেলে অনেকে অনেক কথা বলবে, বাট এটা তো দেখতে কটু লেগেছে ও যে শট খেলেছে, তাই না? আর আরেকটা আমার কাছে মনে হয়েছে কেন জানি তানজিম সাকিবের ব্যাটিং দেখে আমি খেলা দেখছিলাম বসে বসে, ওই জায়গাটাতে যে সময় ক্রুশিয়াল মোমেন্টটা যেখানে নাকি জাকের আলীকে নামিয়েছিল সেই জায়গাটাতে আমার কেন জানি মনে হয়, যদিও খেলার পরে অনেক কথাই বলা যায়, বাট তানজিম সাকিবকে ট্রাই করা উচিত ছিল, বিকজ হি ইজ ইন ফর্ম এবং ও কিন্তু ব্যাটসম্যানদের মতো ব্যাটিং করে, ও কিন্তু স্লোগান না আসলে, তো এবং জোরে হার্ড হিটার, এবং ওকে আমার মনে হয় বাংলাদেশ টিম গ্রুম করা উচিত এখন একটা ওই ফাস্ট বোলার অলরাউন্ডার হিসেবে তাকে টিমে। মানে সেটা তো আপনি একটা বিকল্প সলিউশন বলছেন, কিন্তু আমাদের মূল ব্যাটারদের যদি পারফর্ম না করে তাহলে তো আসলে এইভাবে ম্যাচ জেতা তো এটা কোনোদিনও জেতা সম্ভব না। এবং আরেকটা জিনিস কি জানেন, এখানে যেই আরেকটা বিষয় কিন্তু এটা যে আমরা যে বলছি উইকেট কিন্তু অত সোজা ছিল না, এটা ওয়াজ এ ট্রিকি উইকেট, কারণ আপনি খেয়াল করে দেখবেন পরে বলেছেন তানজিম সাকিব যে বল আসতে স্লো আসছে। এটা তো ওদের ক্ষেত্রেও একই প্রযোজ্য। আপনি দেখেন ওদের 55 রানে 8 উইকেট চলে গেছে ওদের। আপনার ওরা যেভাবে শুরু করেছিল গত ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু 200 রান প্লাস মাইনাস হওয়ার কথা। সেই জায়গায় আপনি আমাদের আই মাস্ট গিভ ক্রেডিট টু দ্য বোলার্স যে আপনি দেখেন ওদেরকে 149 এর মধ্যে তারা রাখতে পেরেছে। কিন্তু সেটাও আমাদের জন্য যথেষ্ট। একটা টি-20 ম্যাচে 149 চেজ না করতে পারলে আসলে এক্স্যাক্টলি। এবং কিভাবে ওইখানে সম্ভব? এই উইকেটের কিন্তু আপনার অ্যাভারেজ স্কোর হচ্ছে 148। আপনি যদি এই মাঠের যে অ্যাভারেজ দেখেন আপনি 148, তো স্ট্যাটিস্টিক্যালি ওটা আমাদের রিচের মধ্যে, আমাদের উইদিন আমাদের ইয়েতে কন্ট্রোলেই ছিল জিনিসটা। বাট আমি বলবো যে আমার সাথে আমি জানি না একমত হবেন কিনা, যে রং সিলেকশন অফ শটস অনেকটা আমার কাছে মনে হয় কাজে লেগেছে। তাহলে মানে তাদের আসলে যারা করছে এই রং সিলেকশন অফ শট তাদের আসলে শাস্তিটা কি, কিংবা যারা আসলে কোচিং স্টাফ আছে শাস্তি বলতে মানে তাদের আসলে শিক্ষাটা আসলে কোথায়? সেই জায়গায় আমি ফিরবো আপনার কাছে। দর্শক আছেন, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ড্যামরা সারলিয়া থেকে বলছি, আমার নাম আবুল মাজার। জি, আমার একটা কোশ্চেন হলো, আমাদের খেলোয়াড়রা যে আপনারা খেলতেছে টি-20 সময়, কিন্তু আমাদের মিডিলে যারা খেলতে পারতেছেন না, এই ব্যাপারে আমাদের কোচাররা যারা দায়িত্বে আছেন ওনারা কি এগুলি অবজার্ভ করেন? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নের সাথে একদমই মিলে গেছে যে কোচ যারা কোচিং স্টাফে আছে তারা আসলে কি করছেন, একের পর এক ব্যর্থ হচ্ছেন। আপনি নিজে বলছেন আবার টেকনিক্যালি বাংলাদেশের প্লেয়াররা খারাপ না, তার যদি টেকনিক্যালি তারা ভালো হয় তাহলে কেন তারা এই শট খেলছে, দায়িত্ব নিয়ে পারছে না, কিংবা একের পর এক ম্যাচ খেলছে? আরেকটা জিনিস কি জানেন, আজকাল কিন্তু দেখবেন এত অ্যানালিস্ট প্রত্যেক টিমের আছে, জি, সবাই অপোনেন্ট প্লেয়ারের কোনটা দুর্বলতা বা কোন জায়গায় শর্টস খেলে এটা কিন্তু জানে। আপনি দেখবেন যে আমাদের সৌম্য সরকার যখন ব্যাটিং করে, যদি একটা প্লেয়ার বাইরে রাখার সুযোগ থাকে সেখানে কিন্তু মানুষ ওয়াইডিশ মিডিউকেটে রেখে দেবে। এবং আমাদের তহিদুলের ক্ষেত্রে একই কথা। কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্য অত ন্যাশনাল লেভেলে অত পর্যায়ে খেলি না, বাট আমরা যখন খেলেছি তখনও কিন্তু কোনো প্লেয়ার হয়তো অফ ফর্মে গেলে তাকে বলা হতো যে কিছু শর্টস কাট করার জন্য, বুঝছেন। আমার মনে হয় তহিদুলের মতো আমি একজন কথাই বলছি যে ওর কিছু শর্টস যেটা নাকি মিডিউকেটের উপর দিয়ে মারার চেষ্টা করে, সেখানে আরও কন্ট্রোল আর একটু চিন্তা করে খেলার, বা ওই শটগুলি বাদ দিয়ে দেওয়া, কারণ ওর তো সব দিকেই শট আছে, উইকেটে থাকা মানেই রান হয় কিন্তু, বুঝছেন। আর জাকির আলীর ক্ষেত্রে আমি বলবো যে জাকির আলী বারবারই বলছি, কারণ আমার কাছে কালকে দৃষ্টিকটু লেগেছে ওর ব্যাটিং, যে ও যেভাবে অফ স্টাম্পের বাইরে বল টানতে চেয়েছে, এটা ও যদি ওই যে বল যদি গেছে সেদিক খেললেও 1 রান 2 রান হওয়ার সুযোগ ছিল। তো এই জিনিসগুলি আমার কাছে মনে হয় সিলেকশন অফ দ্য বলটা আসলে এটা একটা বিরাট জিনিস। এটা আসলে আপনি খেলতে খেলতে হবে, আর কত খেলবে সেটা একটা কথা, আর কত খেললে হবে যায় না। আপনি শামীম পাটোয়ারটা মিস করে গেছেন কিনা, যে আসলে তাকে নিয়ে আসলে আলোচনা হচ্ছে, অধিনায়ক নিজে তাকে সমালোচনা করেছেন। শামীম পাটোয়ারের কালকে যে আউটটা হচ্ছে এটা হচ্ছে ব্রিলিয়ান্ট ডেলিভারি, আসলে এটাতে আমি ওদের দোষ দিই না, এটাতে বেনিফিট অফ ডাউট অ্যাবসলিউটলি ইয়ক্ট হয়ে গেছে সেই বলটাতে সে। বাট আমরা আশা করি ওর কাছ থেকে যে শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয় বা সোহান, যে ছেলেটা কালকে খেলতে পারেনি, এদের কাছ থেকে আমরা আসলে রান আশা করি। এদেরকে আরো অনেক বেশি দায়িত্বশীল হয়ে খেলতে হবে এই মাঠে। এবং আমি জানি না একটা জিনিস, আমি কেন আমাদের যারা কোচ বা ম্যানেজমেন্ট আছেন, একজনকে তো ক্যারি করতে হবে, একজনকে ক্যারি করতে হবে না, এমন না যে ও ডেড খেলবে, 1 রান করে দিয়ে দিল তো হয়ে যায়। আমি কালকে ভালোই খেলছিল এক সময় লিটন দাস, আমার কাছে মনে হয় যে ভালোই খেলছিল, বাট আউট হয়ে গেছে। তানজিদ তামিম কালকে ম্যাচ শেষে বলেছেন যে আসলে তার আসলে আরো থাকা উচিত ছিল, কিংবা আরো লম্বা সময়। তানজিম সাকিবের তো আমি দোষ দিই না, ওই সময় তো খেলা প্রায় শেষ হয়ে গেছে, বাট আমাদের ওপেনিং ছেলেটা কিন্তু খারাপ খেলছিল না।
ও শেষ পর্যন্ত খেললেও কিন্তু একটা জিতার চান্স তানজিদ তামিম, হি ট্রাইড হিজ বেস্ট, ও চেষ্টা করেছে, বাট একা ধরো 60+ করেছে, খারাপ করেনি তো সে। বাট আমার মতে যে খেলা শুরু করবে যদি তার দিন যায় সে শেষ করে আসাটাই হলো একটা ভালো ব্যাটসম্যানের লক্ষণ। আপনি বাইরে থেকে সেই ভুলগুলোর কথা বলছেন যে কোচিং স্টাফে যে এতজন আছে, কিংবা এখন অনেক সময় প্রশ্ন উঠছে যে কোচ সালাউদ্দিন তিনি আছেন সিনিয়র সহকারী কোচ, তার ব্যাটিংটা তার স্পেশালিস্ট জায়গা, তিনি আসলে কি করছেন, 1 বছরের উপরে তার দায়িত্ব হয়ে গেছে, মানে সেই প্রশ্নগুলো কি আসলে আসে কিনা, কিংবা জবাবদিহিতার জায়গাগুলো নেওয়া উচিত কিনা? অবশ্যই একটা খেলা যখন মানুষকে একটা টিম যখন খারাপ খেলে তখন প্রথম তো ধরে জিজ্ঞেস করে কোচকেই জিজ্ঞেস করবে সে, তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সালাউদ্দিনকে জিজ্ঞেস করতে পারি যে তোমার ম্যাচ, কিংবা ফিল সিমন্স হেড কোচ, তাকেও আমি বলি কি একটা প্ল্যান তো থাকবে, তাই না? খেলার আগে একটা প্ল্যান থাকে, আবার সেকেন্ড ইনিংস ব্যাটিং করতে গেলে সেটারও একটা প্ল্যান থাকে কিন্তু, এবং কুইক একটা ডিসিশন নিয়ে নিতে হয়। আমরা আমাদের লোকাল লিগের খেলাতে তো আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করি আমরা, তাই না? প্রয়োজনে প্ল্যান চেঞ্জ করতে হয়। বাট আমি কালকে আমার কাছে মনে ছিল যে আমাদের অলমোস্ট জেতা খেলাটাই আমরা হেরে গেছি। মানে যেখানে এত 200 রান হওয়ার কথা সেখানে 149 রানটা করে আমরা করতে পারলাম না, সেটা খুবই দুঃখজনক আসলে। আরেকটা জিনিস জানতে চাই যে মানে সেই জায়গাটায় সামনেই ওয়ার্ল্ড কাপ T20, মানে কনসার্নের জায়গাটা আছে কিনা? অবশ্যই সময় নেই। আপনি দেখেন এই যে আমাদের কি গত 3টা সিরিজ ভালো খেলে কি কমপ্লাইসেন্সে চলে গেছিলাম কিনা আমি জানি না, তবে এটা তো অবশ্যই করে আমাদের আরও কিছু প্র্যাকটিস ম্যাচ আমার মনে হয় এই খেলার আগে, টুর্নামেন্টের আগে খেলে ছেলেদেরকে আরেকটু প্র্যাকটিস করানো যায় কিনা সেটাও দেখা যেতে পারে। বেশি সুযোগ নেই, এই 3টা ম্যাচের পরে আর 3টা ম্যাচ আছে আমাদের, মানে 4টা ম্যাচ আর বাকি রয়েছে এখন, যদি আমি অফিসিয়ালি বলি এখন পর্যন্ত। আসলে কি আপনি তো নতুন কাউকে হঠাৎ করে আনতে পারবেন না, এদেরকে দিয়ে খেলাতে হবে। আমি বারবারই বলছি যে প্ল্যানটা এবং মাইন্ডসেট, কারণ ওদের শর্ট সিলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন সময় কোন শট খেলবেন সেটা তো এইটা কোচ গিয়ে বলবে না, এটা কিন্তু কিছু কিছু নিজস্ব জিনিসও থাকতে হবে এখানে, তাই না? আমরা কেউ সবাইকে ব্লেম করতে পারবো না, আমরা ইন্ডিভিজুয়াল, তুমি যখন খেলছো ওখানে তুমি শেষ করে আসতে হবে। বাট ওভারঅল সবচেয়ে কনসার্ন যেটা হলো যে ব্যাটসম্যান কেউ রান করছে না সেইভাবে, এটাই বড়। এটা সবাই একসাথে অফ ফর্মে নাকি আসলে টেকনিক্যাল সমস্যা, সেই প্রশ্নগুলো আসছে। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হাদিস, আমি বলছি আশুলিয়া থেকে। জি বলেন। আমার প্রশ্ন হইল এটা যে আমাদের খেলোয়াড়দের প্রশ্ন এটা যে আমরা যেন খেলতে আছি, এত ডট বল যেন খেলতে আছি, এই ডট বলের কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়তে আছি। আর এই ডট বল বিশ্বের কোথাও কোনো দল এরকমের ডট বল খেলে না। আর তৃতীয় T20-তে আমাদের দল কেমন হবে সেটা জানার জন্য, আর সাব্বির রহমানকে দলে আনা যায় কিনা। ধন্যবাদ আপনাকে, আপনার বেশ কিছু প্রশ্ন এবং মতামতের জন্য। ডট বল নিয়ে আমরা কথা বলেছি অলরেডি, ডট বলের কথা প্লেয়াররাও বলছেন যে আসলে কিভাবে স্ট্রাইক রোটেট করে খেলা যায় সেই বিষয়ে আমরা আরও কথা বলবো, এই বিশ্লেষণ করবো আপনার প্রশ্ন নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে দর্শকের একটা ফোন নিয়ে যেতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, টিপু ভাই বলেন। বাবু ভাইয়ের সাথে কথা বলি। বাবু ভাই শুনছেন, বলেন। বাবু ভাই আমি পুরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের টিপু ভাই। জি বাবু ভাই আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আমরা আয়ারল্যান্ডের সাথে এশিয়া কাপে 2টা খেলাতে আমরা ইমন আর তানজিদ তামিম আমাদের ওপেনার ছিল, T20 বেস্ট ওপেনার ছিল, কিন্তু দেখা গেল যে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়েস্ট ইন্ডিজ আসতে 2টা T20 হয়ে গেল, একটা খেলাতে ইমন ছিল না। ইমন কিন্তু T20 সবচেয়ে বেস্ট প্লেয়ার আমার মনে হয়। আরেকটা প্রশ্ন হলো হৃদয়কে নিয়ে, হৃদয় কিন্তু খুব লেজি প্লেয়ার, ওই প্লেয়ারকে T20 খেলানো ঠিক না, খুব লেজি, ও ওয়ানডার প্লেয়ার, টেস্টের প্লেয়ার, ওকে তো T20 মানায় না। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য, এবং প্রশ্নটাও করেছেন যে পারভেজ হোসেন ইমন কেন নেই একাদশে। আগের দর্শকও একটা প্রশ্ন রেখেছিলেন যে 11টা কি চেঞ্জ হতে পারে কিনা থার্ড ম্যাচে। প্রথমত ধন্যবাদ টিপু ভাই আমাকে চিনতে পারার জন্য। আচ্ছা, এখন শেষ ম্যাচ, হ্যাঁ, আপনাদের এই যেই কজন আছে, যেই 13 জন আছে, এর মাঝখান থেকেই তো চেঞ্জ করতে হয়। কাকে আনতে পারবে? সেখানে আনলে হয়তো আমাদের উইকেট কিপার সোহানকে আনতে পারবে, সেখানে তো এই চেঞ্জ ছাড়া তো আমি আর বোলিংয়ে তো কোনো চেঞ্জের কোনো সুযোগ নেই। আর ইমনের কথা বলছেন, পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে। এখন হচ্ছে কি, এখন তো এই টিমে কি আনার সুযোগ আছে? না, মানে চাইলে সম্ভব, যেহেতু হোম সিরিজ, হ্যাঁ চাইলে সম্ভব, কিন্তু আমার মনে হয় না যে এই ইয়াতে আনবে বলে আমার মনে হয় না। আর একটু আগে, এর আগে একজন দর্শক বলেছেন ডট বলে, আপনি কিন্তু দেখেন প্রথম 6 ওভারে আপনি হয়তো ডট বলে আপনি মানে সিঙ্গেলস নেওয়াটা কঠিন হতে পারে, তখন আবার বড় বড় রান হচ্ছে। কিন্তু আপনার থেকে 7 নম্বর ওভার থেকে আপনি ডট বলে যাবেন কেন? আপনি দেখতেছেন উইকেট, ট্রিকি উইকেট,
সেখানে তো আপনাকে সিঙ্গেলস করেই খেলার সুযোগ নিতে হবে। আমি একটু আগে একটা কথা বলেছেন 12 থেকে 14 বাজি 6, এই 12 বলে আপনি করেছেন 3 রান। বিরাট বিরাট ডিফারেন্সটা এখানেই করে দিয়েছে। আপনি যদি আমরা যে রান করি সাধারণত আমাদের যে অ্যাভারেজ 7.5, আপনার 7.5 রান করলেও তো আমরা এই খেলা জিতে যাই, জি তাই না? সুতরাং আপনি ওই এটার কোনো এক্সকিউজ নাই কিন্তু, যে 12 থেকে 14 ওভারে যে 3 রান করেছে, এটার এক্সকিউজ আপনি কি বলবেন? এটা বলেন আমাকে। তখন তো ব্যাটসম্যানরাই ব্যাটিং করছিল। মানে সব কথার শেষ কথা আসলে যে ক্রিকেটারদেরকে পারফর্ম করতে হবে কিংবা দায়িত্ব নিতে হবে, কিন্তু সেইটা আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, আমি একটু শেয়ার করি, যেটা ওরা খুব বেশি 4-6 মারতে চায় সিঙ্গেলসের পরিবর্তে। এইটাও একটা, কিন্তু আপনি তো উইকেট বুঝে পরিস্থিতি বুঝে আপনাকে কিন্তু খেলা আগাতে হবে, তাই না? আপনি যদি ধরেন একটা তো হতে পারে এরকম, ধরেন 3টা ওভার যদি চিন্তা করেন আপনি, প্রতি ওভারে বলে যদি আপনি যদি 1 ওভারে যদি ধরেন 4টা সিঙ্গেলসও নেন, তারপরে যদি আপনি 3 ওভার পরে যদি এই 3 ওভারে যদি 2টা 4 হয়, আপনি হিসাব করে দেখেন রানটা কিন্তু আপনার সচল থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি ডট বল বেশি দিয়ে খালি 3টা 4 মারেন, আপনার তো রিস্কও থাকে বেশি, তখন সেই জায়গায় তো রিস্কও আপনার কমে যায় যদি আপনি সিঙ্গেলসে খেলেন আপনি। মানে আমি বলছি যে মানে আমরা তো মুখে কথা বলছি অনেক, কিন্তু ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেট প্রশাসন কি আসলে এই জিনিসটা উপলব্ধি করছে যে আমাদের ক্রিকেটার আসলে সংকট, যে জায়গাটায় আমাদের প্লেয়ার আসলে চেঞ্জ করার সুযোগ নেই, এবং স্কিলেরও এই জায়গায় আমাদের সীমাবদ্ধতা। আমি যদি বলি এখানে দেখেন আমাদের এখানে ফাহিম, যদি আমার ফ্রেন্ড, আমি ফাহিম ভাই বলি ওনাকে, ফাহিম ভাইয়ের মতো লোক আছে এখানে, আপনার লিপু আছে এখানে, আপনার সালাউদ্দিনের মতো লোক আছে, অল এক্সপিরিয়েন্স পিপল। এমন একজন পাবেন না আমাদের নর্মালি ক্রিকেট অপারেশনসে যে থাকে, হয়তো অনেক সময় আছে যে ক্রিকেট খেলেন নাই বা কোচিং করেন নাই, এমন লোক থাকে অনেক সময়। বাট এখানে তো সবাই ক্রিকেট বোদ্ধা, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার তো বলার দরকার নেই, আমাদের চেয়ে অনেক বেশি বোঝেন ওনারা। অবশ্যই, তাই না? এবং এই যে দর্শক যে কথাটা বললেন, যে একজন প্লেয়ারের নাম করে বললেন, যে এইটা কি ওনাদের মাথায় নাই? নিশ্চয়ই এটা ওনাদেরকে থাকতে হবে, যে একটা টি20-তে সাকসেসফুল প্লেয়ারকে আপনি বাদ দিচ্ছেন কেন? লজিক দিতে হবে তো ওনাদেরকে, যে কোন ফরম্যাটে কাকে খেলাবে। কিংবা জি শেষ কথার দিকে আমরা চলে আসছি। আমি একটু জানতে চাই যে মানে ওভারঅল ক্রিকেটটা কি আসলে একটু ডিক্লাইনিং কিনা? জনপ্রিয়তায় অবশ্যই এটা আমার কাছে মনে হয় বাইরে থেকে মানুষের আলোচনায়, কিন্তু পারফরমেন্সটাও আসলে সেটার উপরে দিচ্ছে কিনা? হয় কি, আমরা ধরেন এর আগের 3টা টুর্নামেন্ট তো জিতেছি আমরা, আপনি যদি 4টা সিরিজ আমরা দেখেছি, 4টা সিরিজ জিতেছি টি20 সিরিজ তো জিতেছি। সুতরাং একটা সিরিজে আমরা হেরে গেলে আমরা যে খুব খারাপ হয়ে গেছি, আমি সেটা বলবো না, আমি খুব পজিটিভলি বলতে চাই। আমাদের বোলিং অ্যাটাক তো আমি বলবো যে আমি গত পাকিস্তান সাউথ আফ্রিকার খেলাটা দেখেছি আমি, আপনি ওদের তুলনায় পাকিস্তানের তুলনায় আমার কাছে মনে হয় আমাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। আপনি আমাদের কিন্তু ভ্যারাইটি আছে, লেগ স্পিনার খুবই ভালো, আপনার লেফট আর্ম স্পিনার বেশ ভালো, একজন না দুজন আছে লেফট আর্ম, অফ স্পিনার আছে 3জন, ফাস্ট বোলার তো যে ধরেন যে বসে আছে সেও আমাদের ভালো ফাস্ট বোলার একজন। সুতরাং বোলিং অ্যাটাক আমাদের খুবই ভালো। এখন ব্যাটিংয়ে আমাদেরকে সবসময় আমরা কিন্তু ব্যাটিংয়েই আমরা কিন্তু ভুগছি, আমরা সবসময় ভুগছি। এবং মানে সবচেয়ে বড় চিন্তার বিষয় যে সামনে বিপিএল আছে কিংবা বিশ্বকাপ আছে, যে এমন কোনো কিছু তো আসলে চেঞ্জ হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা যে বাংলাদেশের প্লেয়াররা আরেকটা জিনিস ফর্মে ফিরবে। শেয়ার করি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমি জানি না এটা কতটা এটা টেকনিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে, কতটা পছন্দ করবে মানুষ, ক্রিকেট বোর্ডের লোক তো জানি না, টি20 উইকেট কি এটা? আমরা ওয়ার্ল্ডে যেসব জায়গায় খেলতে যাব সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোথায় খেলতে যাব। আমাদের এখানে যেই কালকে একটা বল টার্ন করলো, যে ওদের লেফট অফ স্পিনারটার বল করলো যে একটু অফ স্টাম্পের বাইরে, এটা অলমোস্ট ডায়াগোনালি চলে গেছে। এটা আপনি বলেন এত টার্ন করলে আপনি টি20তে তো একটু ফ্ল্যাট দেয় সবাই, মানে সেই ফ্ল্যাট উইকেট কি আমাদের আসলে বানানোর সুযোগ আছে? সিলেটে কিছুটা হয় কখনো কখনো, কিন্তু আমরা আসলে বলে কয়ে কোথাও কি বানাতে পারি কোথাও? এইটা আমার প্রশ্ন। এখন এর চেয়ে ভালো উইকেট বানানো যায় আমি মনে করি। আমরা যখন ওয়ার্ল্ড কাপ করেছি তখন তো 250+ রান হবে, সেটা চেজেবল, সেরকম উইকেট আমরা এখানে এই ঢাকা স্টেডিয়ামে বানিয়েছি আমরা, এখন হবে না। এবং যেই কিউরেটর এখন আছেন সেই কিউরেটরই তখন ছিলেন। এটা কিন্তু ক্রিকেট বোর্ডে, আমি কি আরেকটু পুরোনো কথা বলতে পারি? আমরা একটা রেকর্ডের কথা বলি, আমরা একটা ম্যাচে আমরা 57 আউট হয়ে গেছিলাম সেই ওয়ার্ল্ড কাপে এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ। জি জি মনে আছে। এটার দায় কিন্তু ক্রিকেট বোর্ডের। এই তথ্যটা আমি আজকে দিলাম, কারণ সেই সময়কার যারা ম্যানেজমেন্ট ছিলেন আমাদের উইকেটটাকে এই 250 রান হোক সেরকম করার জন্য তারা দেয়নি আমাদেরকে। সে জিমি সিগনেস ছিলেন তখন কোচ, উনি প্রেশার দিয়ে বলেছে হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আমরা এটা মানা করেছিলাম, শুনে নাই, সেই খেলা আমরা বুমেরাং হয়ে আমরা 57 অল আউট হয়ে গেছিলাম। ধন্যবাদ আপনাকে আলী হাসান বাবু নতুন তথ্য দেওয়ার জন্য। আমরা জানতে পারলাম সেই ওয়ার্ল্ড কাপের ম্যাচে বাংলাদেশ কেন এত অল্প রানে অল আউট হয়ে গিয়েছিল। এখনও সেই ব্যর্থতা কিন্তু বাংলাদেশের চলছে। কিভাবে সেই ব্যর্থতা থেকে কাটিয়ে সাফল্যের পথে হাঁটবে বাংলাদেশ তা আসলে এখনো কারো জানা নেই। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।